আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে পরিসংখ্যান নবম এবং দশম শ্রেণীর দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে অবিন্যস্ত উপাত্ত থেকে গড় নির্ণয় করা যায়। তো যখন আমরা কোনো অবিন্যস্ত উপাত্ত থেকে গড় নির্ণয় করব তখন আমাদের এই সূত্রগুলো লাগবে। আমরা প্রথম ক্লাসে সূত্র এবং গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে তৈরি করতে হয় দেখিয়েছি। যারা আজকের ক্লাসে নতুন, অবশ্যই তোমরা প্রথম ক্লাসটি দেখে আসবা এবং অবশ্যই একটি লাইক করতে ভুলবে না। তো আমাদের যে কোনো অবিন্যস্ত পথ থেকে যখন আমরা গড় নির্ণয় সারণী তৈরি করব তখন প্রথমে আমাদের লাগবে পরিসর, অর্থাৎ পরিসরের সূত্রটি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। আর শ্রেণী সংখ্যা, তারপরে যে সূত্রটি লাগবে শ্রেণী সংখ্যা, এরপরে আমাদের সারণীতে কিছু সূত্র লাগবে যা এখানে দেওয়া আছে। তো আমরা কাজ যাই। প্রশ্ন হচ্ছে শ্রেণী ব্যবধান 10 ধরে গড় নির্ণয় করো। প্রথমে সমাধান। আমরা এখন পরিসর নির্ণয় করব। পরিসরের সূত্রটি আমরা আগামীকালের ক্লাস অর্থাৎ গত প্রথম ক্লাসে পড়ে আসছি। পরিসরের সূত্রটি হচ্ছে পরিসর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। এখানে এই অবিন্যস্ত উপাত্ত অর্থাৎ এই উপাত্তের মধ্যে সব থেকে ছোট যে মানটি এটি হচ্ছে 40 এবং সব থেকে বড় যে মান এটা হচ্ছে 92। আমরা সাইডে নোট করে রাখছি। তাহলে সর্বোচ্চ মান 92 মাইনাস সর্বনিম্ন মান 40 যোগ 1। 92 থেকে 40 বাদ দিলে আমাদের থাকে 52 যোগ 1 অর্থাৎ 53। তারপরে আমরা শ্রেণীর সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ আমাদের এই সারণীটাতে কতগুলো ঘর হবে এটা নির্ণয় করব। শ্রেণী সংখ্যার সূত্রটি হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। এখানে আমরা পরিসর পাইছি 53 এবং প্রশ্নে দেওয়া আছে শ্রেণী ব্যবধান 10। তাহলে 53 ভাগ 10 যদি আমরা এটা ভাগ করি তাহলে 5.3। এটা আমাদের দশমিক সংখ্যা। তো আমাদের দশমিক সংখ্যা রাখা যাবে না, কোনো শ্রেণী সংখ্যা বা কোনো ঘর দশমিক হবে না। এই জন্য আমাদের এটাকে পূর্ণ সংখ্যা বানাইতে হবে। এই জন্য 5-এর সাথে 1 যোগ দিয়ে 6, অর্থাৎ আমাদের এই সারণীতে ঘর হবে, মূল ঘর হবে 6টি। একটা কথা মাথায় রাখবা, ঘর যদি শ্রেণী সংখ্যা যদি 6 বাড়ায় তাহলে আমাদের ঘর একটি বৃদ্ধি করে, অর্থাৎ মোট ঘর নিতে হবে 7টি। তাহলে আমরা তোমাদের সুবিধার্থে ঘর এঁকেই রাখছি। প্রথম ঘরে যে কোনো সারণীর প্রথম ঘরটি হয় শ্রেণী ব্যাপ্তি। প্রথম ঘরটি কি হয়? শ্রেণী ব্যাপ্তি। যেহেতু আমাদের এটা অবিন্যস্ত উপাত্ত, এখানে গণসংখ্যা দেওয়া নাই, এজন্য গণসংখ্যা নির্ণয়ের জন্য আমাদের ট্যালি প্রয়োজন। এই জন্য পরের ঘরটি আমরা রাখবো ট্যালির জন্য, ট্যালি। তারপরের ঘরটি রয়েছে গণসংখ্যা। এখানে গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করতে পারি, এই জন্য গণসংখ্যা না লিখে আমরা fi দিলাম। তারপরে আমরা মধ্যমান রাখবো। এরপরে ঘরে আমরা ধাপ বিচ্যুতি রাখবো। ধাপ বিচ্যুতিকে xi, মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয় এবং ধাপ বিচ্যুতিকে ui দ্বারা প্রকাশ করা হয়। এবং ধাপ বিচ্যুতির একটি সূত্র আছে, তোমরা চাইলে এখানে সূত্রটা বসায় নিতে পারো তোমাদের সুবিধার্থে। তারপরে রয়েছে সামেশন fi ui, অর্থাৎ fi এবং ui এর গুণফল। আমরা এখানে সামেশন দিতেও পারি, আবার না দিলেও কোনো সমস্যা নেই। আমরা জাস্ট fi আর ui রাখবো। এখন শ্রেণী ব্যাপ্তির ঘরে আমরা কিভাবে শ্রেণী ব্যাপ্তি বসাবো একটু খেয়াল করি। আমাদের এই উপাত্তের সব থেকে ছোট যে মানটা সেটা হচ্ছে 40। আমরা 40 ধরে শ্রেণী ব্যবধান বৃদ্ধি করব, অর্থাৎ শ্রেণী ব্যবধান দেওয়া আছে 10, আমরা সর্বনিম্ন মান 40 থেকে 10 করে বৃদ্ধি করব। দেখো, প্রথমে 40 লিখব, 40 থেকে 10 বৃদ্ধি করি। 40 থেকে যদি আমরা 10 বৃদ্ধি করি তাহলে আসবে আমাদের 49। 49 এর পরের সংখ্যাটি হচ্ছে 50, অর্থাৎ এইখানে
শেষ যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটা এখানে লিখবা। পরের সংখ্যাটা 50, এখান থেকে আমরা 10 বৃদ্ধি করব। 50 থেকে যখন আমরা 10 বৃদ্ধি করব তাহলে হবে 59। 59 এর পরের সংখ্যাটি হচ্ছে 60। 60 থেকে আমরা যদি 10 বৃদ্ধি করি তাহলে হবে 69। এখানে 69 এর পরের সংখ্যাটি হচ্ছে 70, তাহলে 70 এখানে লিখবো। 70 এর সাথে 10 বৃদ্ধি করলে হবে 79। 79 পরের সংখ্যাটি হচ্ছে 80। 80 থেকে যদি আমরা 10 বৃদ্ধি করি সেম প্রক্রিয়ায় তাহলে হবে 89। 89 এর পরের সংখ্যাটি হচ্ছে 90। 90 থেকে 10 বৃদ্ধি করব 99। তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি কিন্তু আমরা বের করা শিখে গেলাম। তারপরে ঘরে রয়েছে ট্যালি। ট্যালি এটাও অনেক সোজা একটা ধাপ। দেখো, ট্যালি নির্ণয় করতে গেলে তোমাদের উপাত্ততে আসতে হবে, অর্থাৎ আমাদের যে প্রশ্নের উপাত্তটা দেওয়া আছে অবিন্যস্ত উপাত্ত, এই উপাত্ত থেকে আমাদের ট্যালি নির্ণয় করতে হবে। খেয়াল করো, প্রথম সংখ্যা রয়েছে 64। তোমরা 64কে ছোট করে মার্ক করে রাখতে পারো অথবা একবারে কেটে দিতে পারো। 64 কেটে দিবা, দেওয়ার পরে দেখবা তোমার এই কোন ঘরে 64 রয়েছে। এখানে রয়েছে 40 থেকে 49, এখানে 50 থেকে 59, এখানে 60 থেকে 69। তাহলে এখানে লাগবে আমাদের 64। তাহলে এই 60 থেকে 69 এই মাঝে কিন্তু 64 রয়েছে, তার মানে এইখানে আমরা একটা ট্যালি দেব। তারপরের সংখ্যাটা 75, এটা কেটে দিব। 75 এখানে কোন ঘরে 75 রয়েছে, দেখো এটা 60 থেকে 69, এখানে 70 থেকে 79, তাহলে এইখানে কিন্তু আমাদের 75 রয়েছে, তাহলে এই ঘরে আমরা একটা ট্যালি দেব। তারপর রয়েছে 50, 50 কেটে দেব এবং দেখবো কোন ঘরে 50 রয়েছে, দ্বিতীয় ঘরে 50 থেকে 59 এই ঘরে একটা ট্যালি দেব। তারপরে 58, 58 কোন ঘরে আছে, 58 রয়েছে এই যে 50 থেকে 59 এই ঘরেই রয়েছে। 72, 72 রয়েছে 70 থেকে 79-তে। 85, 85 রয়েছে 80 থেকে 89 ঘরে। 40, 40 রয়েছে প্রথম ঘরে। 90, 90 রয়েছে একদম শেষের ঘরে। 81, 81 রয়েছে 80 থেকে 89 এর ঘরে। 67, 67 রয়েছে 60 থেকে 69 এর ঘরে। 46, 46 রয়েছে আমাদের প্রথম ঘরে। 88, 88 রয়েছে 80 থেকে 89 এর ঘরে। 92, 92 রয়েছে আমাদের 90 থেকে 99 এর ঘরে। 77, 77 রয়েছে 70 থেকে আমাদের 79 এর ঘরে। 55, 50 থেকে 59 এর মধ্যে রয়েছে 55। 73, 70 থেকে 79 এর মধ্যে রয়েছে 73। 66, 60 থেকে 69 এর মধ্যে রয়েছে 66। 85, 85 80 থেকে 89 এর মধ্যে রয়েছে 85। এরপর রয়েছে 65, 65 দেখো 60 থেকে 69 এর মধ্যে রয়েছে 65। এরপর রয়েছে 72, 72 70 থেকে আমাদের 79 এই ঘরে রয়েছে 72। একটা জিনিস খেয়াল করবা, এই ঘরে কিন্তু 4টি কাটি হয়ে গেছে। আমরা যখন দেখবো যে কোনো ঘরে 4টি টেলি হয়ে গেছে, আবারও ওই ঘরে 8টি টেলি হচ্ছে, সেই ক্ষেত্রে পঞ্চম টেলিটা আমরা এই পাশে না দিয়ে সেটা আমরা দেব মাঝ বরাবর। কোথা থেকে দেব, কিভাবে দেব, মাঝ বরাবর দেব, মনে থাকবে তো। তারপরে গণসংখ্যা, যেটাকে আমরা F(i) ধরে নিছি। তো আগামী ক্লাসে শিখছিলাম যে পরিমাণ টেলি ওই ঘরের ওই পরিমাণই গণসংখ্যা। তাহলে এই ঘরের গণসংখ্যা হবে এই ঘরের টেলি। তাহলে এইখানে 2টা টেলি রয়েছে, তাহলে এই ঘরের গণসংখ্যা হবে 2। এইখানে রয়েছে 3টা টেলি, অর্থাৎ এইখানে গণসংখ্যা হবে 3। এই ঘরে রয়েছে 4টা টেলি, এই ঘরে গণসংখ্যা হবে 4। এইখানে রয়েছে 5টা টেলি, এখানে গণসংখ্যা হবে 5। এইখানে 4, তো গণসংখ্যা হবে 4। এখানে 2, গণসংখ্যা হবে 2। তারপরে রয়েছে মধ্যমান। দেখো, মধ্যমান নির্ণয়ের সূত্র কিন্তু আমরা সাইডে লিখে রাখছি।
উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2, উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। এখনো যারা তোমরা সূত্রগুলো মুখস্থ করোনি, অবশ্যই তোমরা সূত্রগুলোকে মুখস্থ করবা, নয়তো তোমরা এই অঙ্কগুলা বুঝবা না। তাহলে এই ঘরের আমরা মধ্যমান নির্ণয় করব। তাহলে এই ঘরের মধ্যমান নির্ণয় করতে গেলে আমাদের এই ঘরের শ্রেণী ব্যক্তিতে আসতে হবে। কি বললাম? এই ঘরের মধ্যমান নির্ণয় করতে গেলে ওই ঘরের শ্রেণী ব্যক্তিতে আসতে হবে। তাহলে এই ঘরের শ্রেণী ব্যক্তিতে রয়েছে 40 এবং 49, অর্থাৎ 40টা হচ্ছে নিম্ন সীমা আর 49টা হচ্ছে উচ্চ সীমা। এই দুইটা যোগ করে আমাদেরকে এখানে 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 40 এবং 49 যদি আমরা যোগ দেই, এখানে তো এখন আমরা xi অর্থাৎ মধ্যমান নির্ণয় করব। মধ্যমানের সূত্র কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। যারা তোমরা এখনো সূত্রগুলো মুখস্থ করনি, অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নিবে, নয়তো এই অঙ্কগুলো তোমরা বুঝবা না। তাহলে মধ্যমানের সূত্র হচ্ছে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। তাহলে এই ঘরের মধ্যমান আমরা নির্ণয় করব। এই ঘরের মধ্যমান নির্ণয় করতে গেলে এই ঘরে শ্রেণী ব্যক্তিতে আসতে হবে। তাহলে শ্রেণী ব্যক্তিতে রয়েছে 40 এবং 49। এখানে 40টা নিম্নমান, 49টা উচ্চমান। তাহলে এই নিম্নমান এবং উচ্চমান অর্থাৎ 40 এবং 49 দুইটা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিলে আমরা এই ঘরের মধ্যমান বের করব। দেখো সাইডে আমাদের 40 যোগ 49 অর্থাৎ নিম্নমান যোগ উচ্চমান ভাগ 2। তাহলে এই দুটো যোগ দিলে হবে আমাদের 79 ভাগ 2। তাহলে আমাদের ভাগ দিলে হবে 44.5। 44.5। তাহলে আমাদের প্রথম ঘরের মধ্যমান কত পাইলাম? 44.5। বুঝলা তো কেমন করে করলাম? আমাদের এই সূত্র ফলো করেই কিন্তু এই মধ্যমান পাইলাম। অর্থাৎ যে ঘরের মধ্যমান নির্ণয় করব ওই ঘরের শ্রেণী ব্যক্তির ঘরে যে সংখ্যা দুটো রয়েছে, যে সংখ্যা দুটো যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিলে আমাদের ওই ঘরের মধ্যমান পেয়ে যাব। তারপরের ঘরে আমরা চাইলে এইভাবে নির্ণয় করতে পারি, কিন্তু আমরা একটা সোজা ইজি টেকনিক ইউজ করব। এখানে প্রথম মধ্যমান বের করার পর আমরা ওই মধ্যমানের সাথে আমাদের যে শ্রেণী ব্যবধান দেওয়া আছে প্রশ্নে, এই শ্রেণী ব্যবধানটা যোগ দিয়ে যাব। তাহলে 40.5 এটার সাথে যদি আমরা 10 যোগ দেই তাহলে হবে 54.5। এখন তোমার কনফিউশন হতে পারে এখানে যে আগে আমরা 2টা যোগ দিয়ে 2 দ্বারা ভাগ দিয়ে এটা বের করলাম, কিন্তু পরেরটা এরকম করলাম না কেন? তুমি যদি চাও আগের মতো করে করতে তাও পারবা। দেখো এই ঘরের মধ্যমান আমরা এই আগেরটার মতো করে নির্ণয় করব। তাহলে এখানে রয়েছে 50 যোগ 59 ভাগ 2। তাহলে আমাদের মান রয়েছে 109 ভাগ 2। তাহলে আমাদের যদি 109 ভাগ 2 দেই তাহলে আমরা পাবো 54.5। দেখো আমাদের এখানে 54.5 আসছে। তো আমরা প্রথম ঘরের মধ্যমান বের করার পর আমরা শুধু কি করব? পরপর শ্রেণী ব্যবধানটা যোগ দিয়ে যাব। তাহলে আবার যদি আমরা এটার সাথে 10 যোগ দেই তাহলে আমাদের হবে 64.5। আবার 64.5 এটার সাথে যদি 10 যোগ দিই তাহলে পরের ঘরের মধ্যমান বের হবে কত? 74.5। তারপরে যদি আমরা আবারও 10 যোগ দেই তাহলে হবে 84.5। এটার সাথে আবার 10 যোগ দেই 94.5। তাহলে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যমান আমরা বের করলাম খুব ইজি ভাবে। পরের ঘরটি একটু কঠিন, ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি বের করতে গেলে আগে সর্বপ্রথম আমাদের এর মান অর্থাৎ আনুমানিক গড়, যেটা আমরা গতকাল আলোচনা করছি যে সূত্রের মাধ্যমে আনুমানিক গড় কোন ঘরে থাকে মাথায় রাখবা। আনুমানিক গড় যেই ঘরের গণসংখ্যা সব থেকে বেশি ওই ঘরের মধ্যমানটাই হচ্ছে আনুমানিক গড়। তাহলে আমরা গণসংখ্যার ঘরে আসি। দেখো খেয়াল করে
গণসংখ্যার ঘরে সব থেকে বেশি গণসংখ্যা কোন ঘরে? 2, 3, 4, 5, 4, 2। তাহলে সব থেকে বেশি গণসংখ্যা হচ্ছে এই ঘরে, এটা হচ্ছে 5, এটা সব থেকে বড়। তাহলে এই ঘরের মধ্যমানটাই হচ্ছে আনুমানিক গড়। কি বুঝলা তো? এই ঘরের মধ্যমানটাই হচ্ছে আনুমানিক গড়। তাহলে আনুমানিক গড় আমরা পেলাম। এখন প্রথম ঘরের ধাপ বিচ্যুতি নির্ণয় করব। তাহলে প্রথম ঘরের ধাপ বিচ্যুতি, আমরা ধাপ বিচ্যুতির সূত্রটা এই পাশে নিয়ে দেখো, আমরা এখানেও কিন্তু দিয়ে রাখছি ধাপ বিচ্যুতির সূত্রটা। তাহলে এখানে xi মাইনাস a ডিভাইডেড h। তাহলে এখানে xi অর্থাৎ যে ঘরের মধ্যমান নির্ণয় করবো ওই ঘরের xi মানে মধ্যমান, ওই যে ঘরের ধাপ বিচ্যুতি নির্ণয় করবো ওই ঘরের মধ্যমান আছে 44.5। তাহলে আমরা প্রথমে মধ্যমানের জায়গায় 40.5 বিয়োগ, তারপরে আমাদের কত আছে আনুমানিক গড় কত পাইলাম? আনুমানিক গড় পাইলাম 74.5। আর শ্রেণী ব্যবধান আমাদের প্রশ্ন দেওয়া আছে 10। তাহলে 44.5 মাইনাস 74.5 ভাগ 10, তাহলে 74.5 ভাগ 10, তাহলে 44.5 ছোট মান আর 74.5 বড় মান, অর্থাৎ মাইনাস মানে বিয়োগটা বড়টার সামনে রয়েছে। তাহলে আমাদের বিয়োগফল যেটা দাঁড়াবে তার সামনে কিন্তু মাইনাস চলে আসবে। তাহলে 74.5 থেকে 44.5 বাদ দিলে আমাদের থাকে মাইনাস 30, সরি, তাহলে ভাগ 10, তাহলে আমরা পাবো কত? -3। তাহলে এখানে আমাদের প্রথম ঘরে ধাপ বিচ্যুতি পাইলাম -3। এইভাবে দ্বিতীয় ঘরেরটাও নির্ণয় করব। দেখো দ্বিতীয় ঘরে আমাদের মধ্যমান রয়েছে কত? দ্বিতীয় ঘরে এটা ঠিকই থাকবে, এটাও ঠিক থাকবে, শুধু দ্বিতীয় ঘরের মধ্যমানটা আমরা এই সূত্রে বসায় দেব। তাহলে দ্বিতীয় ঘরের মধ্যমান কত? 54.5। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বেরোবে -20, এবং আমাদের 10 সাথে যদি আমরা ভাগ করি তাহলে হবে -2। তাহলে দ্বিতীয় ঘরে ধাপ বিচ্যুতি বের হলো -2। পরে দেখো আবার তৃতীয় ঘরেরটা বের করবো একইভাবে। তাহলে এইখানে আমাদের xi এর মান হবে কত? এই ঘরের মধ্যমান কত? 64.5। তাহলে এখানে দেবো 64.5। দেওয়ার পরে আমাদের এইটা মাইনাস করলে কত হবে? -10। -10 আর -10 যদি আমরা ভাগ দেই তাহলে হবে -1। সরি, -10 এবং 10 যদি ভাগ দেই তাহলে হবে -1। তাহলে এই ঘরে আমরা পেলাম কত? -1। আর আমাদের এই ঘরে রয়েছে কত? ধাপ বিচ্যুতি। এইটা আমাদের এই ঘরে রয়েছে আনুমানিক গড়। তাহলে আমরা যে ঘরে আনুমানিক গড় থাকে ওই ঘরে ধাপ বিচ্যুতি সবসময় 0 হয়। দেখো কিভাবে 0 হয় দেখায় দেই। তাহলে এই ঘরের মধ্যমান কত? এই ঘরের মধ্যমান হচ্ছে আমরা যেটা আনুমানিক গড় পেয়েছি সেটা 74.5 ভাগ 10। তাহলে আমাদের এখানে আসবে দুইটা মান একই রকম হলে বিয়োগের ক্ষেত্রে 0, আর 0 দ্বারা যদি আমরা 10 এ ভাগ দেই তাহলে এখানে কত হবে? এখানে হবে 0। তাহলে এই ঘরের ধাপ বিচ্যুতি বের হলো 0। তাই তোমরা নিঃসন্দেহে যেই ঘরে আনুমানিক গড় থাকতে পারে ওই ঘরে তোমরা 0 বসায় দিবা। তারপরে মানগুলো আমাদের স্বাভাবিক মান আসবে, প্লাস মান। তবু আমরা করব, দেখো এখানে এই ঘরের ধাপ বিচ্যুতি নির্ণয় করবো। তাহলে এই ঘরে মধ্যমান হচ্ছে 84.5। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তখন আমাদের এই মানটা বড়, এটা কিন্তু ছোট, তখন কিন্তু আমাদের বিয়োগফলটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা বের হবে। দেখো এটা ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 1। তাহলে এই ঘরের মধ্যমান ধাপ বিচ্যুতি 1। পরের ঘরে সেম ভাবে আমরা নির্ণয় করবো। এই ঘরের মধ্যমান কত? 94.5। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 20, এবং 10 দ্বারা ভাগ দিলে হবে তা 2। তাহলে এই ঘরে ধাপ বিচ্যুতি 2। তাহলে আমরা ধাপ বিচ্যুতি কিভাবে বের করতে হয় এটাও দেখলাম। এরপরে আছে fi ui, অর্থাৎ এটা আমাদের সামেশনের ঘর। fi ui, fi আর ui এর ঘরে আমরা একটু খেয়াল করি, এখানে fi আছে আর ui আছে। fi এর ঘর কোনটা? অর্থাৎ এইটা গণসংখ্যার ঘর। ui কোনটা? ধাপ বিচ্যুতি এই ঘর। আমাদের এই দুইটা কিন্তু গুণ আকার আছে। কি আকার আছে? গুণ আকার আছে। অর্থাৎ এই দুইটা ঘরে গুণ দিয়ে এই ঘরে আনতে হবে। তাহলে এই ঘর 2 আর এই ঘরের -3
যদি আমরা গুণ দেই তাহলে এই ঘরে FI UI এর মান পেয়ে যাব। তাহলে 2 আর -3 যদি আমরা গুণ দেই তাহলে 3 দুগুণা 6 -6 আসবে, কেননা আমাদের 3 এর সামনে মাইনাস আছে। তাহলে দেখো এখানে আছে 3, এখানে আছে -2, 3 দুগুণা আবারও -6, পরেরটা 4 ওকে 4 -4। আবারও যে ঘরে আমাদের ধাপ বিচ্যুতি শূন্য ওই ঘরের সামেশন অর্থাৎ FI UI এর মানও শূন্য হবে, এখানেও শূন্য, কারণ শূন্যর সাথে আমরা যাই গুণ দেই না কেন সেটা ফলাফল শূন্যই হয়ে থাকে। তারপরে আছে 4 ওকে 4, তারপরে আছে 2 দুগুণা 4। তাহলে আমরা গড় নির্ণয়ের সারণীটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের এখানে সামেশনের মানটা যোগ করা, সামেশন FI UI, আর এইখানে গণসংখ্যাটাকে বের করতে হবে। গণসংখ্যা, মোট গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মোট গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করতে হয়। মোট গণসংখ্যা n। তো আমরা প্রথম থেকে সংখ্যাগুলো গণে আসি, 2 3 4 5 4 2, তাহলে আমাদের মোট গণসংখ্যা দাঁড়ায় 20। কত? 20। এইখানে একটু বোঝার আছে, দেখো খেয়াল করো, এখানে আমাদের যে মাইনাস আনা মানগুলো ছিল এগুলোকে আলাদাভাবে যোগ করে ধরে নিতে হবে, এবং এখানে যে প্লাস আলা সংখ্যাগুলো আছে এগুলোকে আলাদাভাবে যোগ করতে হবে। তাহলে দেখো এখানে মাইনাস আলা কয়টি সংখ্যা আছে? 3টি। প্রথমে রয়েছে -6 -4, তাহলে -6 আর -6 কত হয়? -12 এবং 4 -16। তো আমরা এটা মনে মনে ধরে রাখবো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে রাখি -16। মাইনাস আলার মানগুলোর যোগফল হচ্ছে 16। এখন প্লাস আলার মানগুলোর যোগফল কত? 8। তো 8 থেকে আমরা যদি 16 বাদ দেই তাহলে আমাদের 8 বের হয়ে আসে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে এখানে শূন্যর আগের সংখ্যাগুলোকে আমাদের যোগ দিতে হবে, শূন্যর পরের সংখ্যাগুলোকেও যোগ দিতে হবে। দেওয়ার পরে উভয় যোগফলকে আমরা বিয়োগ করব। কিভাবে নির্ণয় করব? শূন্যর আগের সংখ্যাগুলোকেও যোগ দেব, শূন্যর পরের সংখ্যাগুলোকেও যোগ দেব, উভয় যোগফলকে আমরা বিয়োগ দেব। তবে একটু খেয়াল রাখতে হবে, যদি আমাদের মাইনাস আলা মানগুলোর যোগফলের পরিমাণ বেশি হয় এবং প্লাস আলা মানগুলোর যোগফলের পরিমাণ কম হয়, সেই ক্ষেত্রে আমাদের যে বিয়োগফলটা বের হবে সেটার সামনে মাইনাস চলে আসবে। তাহলে দেখো এখানে মাইনাস আলা মানটার যোগফল 16, এখানে 8, তার মানে এটা কিন্তু বড়। তাহলে আমরা যদি এটা বিয়োগ দেই তাহলে 16 - 8, তাহলে আমাদের 8 - 16 যেটা বের হবে সেটার সামনে আমাদের -8 আসবে। তাহলে এখানে আমাদের সামেশনের মান বের হবে -8। তাহলে আমরা তো সারণীর ভিতরে সব কাজ বের করলাম, এখন আমাদের গড়ের নির্ণয় করার পালা। তো গড়ের সূত্রটা কি? গড়ের সূত্র হচ্ছে এখানে দেওয়া আছে সবার নিচে, দেখো গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন FI UI ভাগ n গুণন h। তাহলে সূত্রটা আমরা লিখি, a প্লাস সামেশন FI UI ডিভাইডেড n গুণন h। এইখানে একটা জিনিস দেখবা যে আমরা কিন্তু পাইছিলাম প্রথম ঘরে, যে এইখানে পাইছি কত? 74.5। তাহলে এর জায়গায় আমরা 74.5 লিখে রাখবো, প্লাস এখন আমাদের সামেশনের মান কত? দেখো সামেশন আমরা সারণী থেকে সামেশন মান পাইছি -8। তারপরে আমরা n এর মান কত রয়েছে? 20। তাহলে n এর মান রয়েছে 20 গুণন h। আচ্ছা, h হচ্ছে শ্রেণী ব্যবধান। আমরা h কত দেওয়া আছে প্রশ্নে? h এর মান দেওয়া আছে 10। তো আমরা দেখো 10। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আচ্ছা একটু তাড়াতাড়ি করি। তাহলে 74.5 যোগ, তাহলে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, এই 10 দশকে 10 এটা কিন্তু কাটাকাটি করা যায়, 10 দুগুণ 20, তাহলে এখানে থাকে কত? 2 -8। তাহলে -8 ভাগ 2, তাহলে যদি আমরা এটা ভাগ করি তাহলে হবে আমাদের কত? আমাদের হবে এখানে -4। তাহলে এটা কিন্তু এখানে মাইনাস হওয়ার কারণে এই জায়গায় কিন্তু পরের ক্ষেত্রে আমাদের মাইনাস হয়ে যাবে, প্লাসটা থাকবে না, প্লাসটা মাইনাস হয়ে হবে। আর এটা যখন আমরা বিয়োগ দেব তখন আমাদের আসবে কত? 70.5। তো এটাই আমাদের গড়, এটাই আমাদের প্রাপ্ত গড়ের মান, সাধারণ গড় মান। তো তোমরা আমি যেভাবে দেখাইলাম এইভাবে
একটি উপাত্ত অবিন্যস্ত উপাত্ত নিবা এবং একটি নির্দিষ্ট পরিমাণ একটা শ্রেণী ব্যবধান ধরে নিবা, নিয়ে তোমরা আমি যেভাবে দেখাইলাম এইভাবে খাতায় প্র্যাকটিস করবা। 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে আশা করা যায় তোমাদের এই সাধারণ গড় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।